জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, ভেক্টর অধ্যায়ের লেকচারগুলো শেষ হয় নাই। আমি আজকের ভিডিওতে প্রায় শেষ করে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের উদ্দেশ্যে আমি ভেক্টরের ডট গুণন নিয়ে আলোচনা করব। আজকে ভেক্টরের ডট গুণন। ভেক্টরের ডট গুণন কি? তাই দুটি ভেক্টর রাশি যদি ভেক্টর গুণন একটি স্কেলার গুণন হয়, অর্থাৎ দুটি ভেক্টর রাশি গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তবে তাকে ডট গুণন বা স্কেলার গুণন বলে। এই ভেক্টর গুণফলের মান ও তাদের মধ্যবর্তী মানের কোসাইন গুণফলের সমান হয়। তো এটা সিস্টেমটা কি? সিস্টেমটা হলো, আমি একটু সিম্পল ডায়াগ্রামটা দেখাই। সিম্পল, হ্যাঁ, এটা যদি এ ভেক্টর হয়, এটা বি হয়, হ্যাঁ এটা বি হয়, ডাইমেনশনটা যদি এরকম হয়, তাহলে আমাদের সূত্র থেকে আমরা কি জানি? আমরা সূত্র থেকে জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এবি cos থিটা, এরকম আমরা জানি। এটা এবি সিঙ্গেল হলে কিভাবে? এটা প্রকাশিত রূপ হলো আপনার এ মডুলাস ডট বি মডুলাস। এটা হইলেই কিন্তু পরবর্তীতে cos থিটা, এটা হওয়ার পরে তা আমরা একবারই লিখবো এবি cos থিটা। এই হলো ডট গুণনের সূত্র, আর কিছু না। ডট গুণন ডেফিনেশনটা হলো কি, যে দুটি ভেক্টর রাশির ডট গুণন যদি একটি স্কেলার রাশি হয়, স্কেলার হয়, এবং তাদের গুণফলের মান প্রত্যেকটি মানের কস গুণফলের কোসাইন গুণফলের মানের সমান হয়। বই পুস্তকে সুন্দর করে লেখা আছে, তোমরা দেখে নেবা। সুন্দর করে লেখা আছে, তোমরা দেখে নেবা। এখন এখানে ছোট ছোট কিছু ডট গুণনের কিছু বিধান আছে, অল্প কিছু বিধান আছে। যেমন ভেক্টর গুণন কি বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় সূত্র মেনে কিভাবে চলে? বিনিময় সূত্রটা কিভাবে মেনে চলে? যেমন আমাদের ডাইমেনশনটা যদি আমরা এখানে দিচ্ছি যে এ বি cos থিটা, যদি এভাবে হয় বি ডট এ, তাহলে হবে বি এ cos থিটা। তাহলে বোঝা গেল কি? তাই এ বি যে কথা, বি এও একই করা। ডট গুণন করলে স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে। এবার গাণিতিক প্রতীকে দেখি। গাণিতিক প্রতীকে যদি এ ভেক্টরের যদি মান দিই আমরা 8, আর বি ভেক্টরের মান দিই আমরা কত? 7, তাহলে এটা কি হবে? এটা কি হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান কি হইল? এবি cos থিটা। এই জায়গায় মান যদি আমরা বসাই, তাহলে এটার কত মান? 8, এটার মান 7 cos থিটা। তাহলে এটা কি হইব? এটার মানটা কি হবে? একটা স্কেলার মানই পাওয়া যাবে। এটার মানও ওই একটা স্কেলার মানই পাওয়া যাবে। আমরা যদি এখানে cos না দিই, বিনিময় সূত্র ক্ষেত্রে আমরা যদি cos না দিই একটু, তাহলে আমরা কত আসবে? 7 8 56। 7 8 56।
আবার যদি এটা বি ভেক্টর ডট এ ভেক্টর হয় তাহলে এটা বি এর মান কত 7, এর মান হলো 8, তাহলে 7×8 = 56। তাহলে গাণিতিক প্রতীকও দেখা যায় যে ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। এবার আসো ডট গুণন যদি বিনিময় সূত্র মেনে চলে তারপরে আমরা আর কি বলতে পারি? বিনিময় সূত্র আসলে কি? বিনিময় সূত্র আমরা কি বুঝি? বিনিময় সূত্র হলো এই যে এভাবে একটা ডাইমেনশন, এভাবে একটা গ্রাফ আঁকতে পারো, এভাবে একটা সমান্তরিক আঁকতে পারো, এইভাবে যদি আঁকতে পারো তাহলে এই যদি লব্ধি হয়, এটা যদি এ হয় কি, এটা পি ধরো, হ্যাঁ পি ধরতে পারো, পি ভেক্টর, আর এই জায়গাটা ধরো কিউ ভেক্টর, তাহলে এটা হলো আর ভেক্টর। এটা যদি পি হয় এটা হবে পি, এটা পি হবে, এটা কিউ হলে এটা হবে কিউ। কিভাবে? সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এই বাহু পি হলে এটা পি, এটা কিউ হলে এটা কিউ। তাহলে আমরা ত্রিভুজের সূত্র থেকে আমরা কি জানি? ত্রিভুজের সূত্র থেকে আমরা জানি যে লব্ধি হলো আর যদি হয় তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু আর। এটা যদি এই হয়, পরবর্তীতে আমরা এই দুটো সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি এতটুকুর ক্ষেত্রে যদি এই হয়, ওই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? কিউ প্লাস পি ইকুয়াল টু আর ভেক্টর। এইটা হলো বিনিময় সূত্র। উভয় পক্ষ থেকে আমরা কি লিখতে পারি? যে পি প্লাস কিউ ইকুয়াল টু কিউ প্লাস পি। এটা সাধারণত গাণিতে একটা রূপ দেখাইলাম। ভেক্টর অধ্যায়ের আপনার বিনিময় সূত্র, বিনিময় সূত্র, এটা হলো বিনিময় সূত্র। এটা বিনিময় সূত্র। তো বিনিময় সূত্র ডট গুণনও মেনে চলে। এই যে বি এ ডট বি এ বি কস্তাটা মূল সূত্র। এটা যদি বি ক্রস এ হয়, বি ডট এ হয়, তাহলে বি এ কস্তাটা গাণিতিক নিয়মে দেখাইলাম। এইগুলো মোটামুটি ভেক্টর গুণনের, ডট গুণনের, ভেক্টর অধ্যায়ের ডট গুণনের কিছু আংশিক কিছু তত্ত্ব। তারপরে কিছু এই যে ডিগ্রির বিষয় আছে, তোমরা একটা বই পুস্তক দেখে নাও, এত পড়াইলে কোর্স মোটামুটি পরীক্ষাতে আসার মতো হবে না। যেমন এটা যদি এই যে গ্রাফটা, এই যে ডায়াগ্রামটা, এটা যদি এইভাবে হয়, এটা যদি এভাবে হয়, এটা যদি এ ভেক্টর হয়, এটা বি হয়, এখানে যদি সমকোণ হয় অর্থাৎ থিটার মান 90 ডিগ্রি হয়, তাহলে থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে এ ডট বি ইকুয়াল টু 0 হবে। 0 হবে। 0 কিভাবে হবে? এই জায়গা 0 কিভাবে হবে? যেমন এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, এ বি থিটার মান 0 ডিগ্রি, না সরি 90 ডিগ্রি। থিটার মান এই যে 90 ডিগ্রি হলে 90 ডিগ্রিতে কত? cos 90 ডিগ্রিতে কত আছে? cos 90 ডিগ্রিতে কত? ক্যালকুলেটর কোথায়? cos 90 ডিগ্রিতে হলো 0, cos 90 তে 0।
তাহলে a ক্রস b এটা 0 ইকুয়াল টু 0। তাহলে বোঝা গেল আমাদের কথা, ওই যে বলছিল এটা 0। সহজ কথা, একটি ভেক্টর আরেকটির উপর লম্ব হলে a ডট b 0 হবে, এটাই পরীক্ষাতে আসে। এগুলো তো এমসিকিউতে আসে, এটাও পরীক্ষাতে তোমাদের আসে। আচ্ছা, এই পর্যন্ত কি দেখা যায়? হ্যাঁ, এই পর্যন্ত দেখা যায়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো যে আমাদের যে ডট গুণন আমরা যে ডায়াগ্রামটা দিছিলাম, হ্যাঁ এটা দিছিলাম, এটা সূত্র কি যে a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল টু ab cos θ। এখন এখানে প্রশ্ন দুই রকম আসে। যদি বলে যে মধ্যবর্তী কোণ নির্ণয় করো, মধ্যবর্তী কোণ নির্ণয় করো, এরকমও প্রশ্ন আসে। অথবা আমি দেখাইছিলাম কত যে আপনার থিটা এর মান যদি 90 ডিগ্রি হয়, এখন যদি 180 ডিগ্রি হয়, তাই 180 ডিগ্রি হলে থিটা সমান 180 ডিগ্রি হলে a ডট b ইকুয়াল টু বসাই দাও ab cos θ। থিটার মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি 180 ডিগ্রি কোথায় হয়? 90 ডিগ্রি তো আমি দেখাইলাম। 180 ডিগ্রি কিভাবে? দেখো, একটা জিনিস যদি এই একটা ভেক্টর আর সমান্তরালে আর একটা ভেক্টর বি, মান কিন্তু একই, আরেকটা ভেক্টর বি, তাহলে উভয়টি, এটা কিন্তু সমান্তরাল কিন্তু দিক বিপরীতমুখী। দিক হবে কি? বিপরীতমুখী। দিক হবে বিপরীতমুখী। দিক হবে কি? বিপরীতমুখী। এ বি cos 180 ডিগ্রিতে -1, তাহলে -ab অর্থাৎ হ্যাঁ, স্কেলার যে মানটা মাইনাস পাওয়া গেল, অর্থাৎ একটা আরেকটির বিপরীত, মান কিন্তু এক, কিন্তু দিক বিপরীতমুখী। আচ্ছা, এখন যদি 0 হয়, এখন যদি 0 ডিগ্রি হয়, সমান্তরাল, সহজ কথা, মধ্যবর্তী কোণ থিটা এর 180 ডিগ্রি হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল এবং এর দিক হবে পরস্পর বিপরীতমুখী। এটা কিন্তু সমান্তরাল, দিক হবে ডাইমেনশন, ডিরেকশনটা হবে বিপরীতমুখী। একইভাবে এই তো। আচ্ছা, আরেকটা প্রশ্ন সবসময় আসে যে a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল টু 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, পরস্পর কিন্তু লম্ব। এই যে একটা ভেক্টর আর একটা ভেক্টর যদি এভাবে হয়, তাহলে এখানে যদি সমকোণ হয় লম্ব, থিটা এর মান আমি যেটা দেখাইলাম 90 ডিগ্রি, এটা যদি a ভেক্টর হয়, এটা যদি b ভেক্টর হয়, তাহলে ওই যে মানটা যে আমরা বসাইছিলাম, a ভেক্টর ডট b ভেক্টর ab cos θ, থিটার মান 90 ডিগ্রি হইলে থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে? cos 90 ডিগ্রিতে হলো 0, এটা হলো 0। অর্থাৎ এই জিনিসটা কিন্তু
পরস্পর যদি একটি ভেক্টর অপর ভেক্টরটির একটি ভেক্টরের অপর পরস্পর লম্ব হইলে তারা কি এ ভেক্টর ডট বি ভেক্টর ডট গুণন শূন্য হইব। ভেক্টর দ্বয়ের ডট গুণন কি হবে? শূন্য হবে। এখন তোমাকে এরকম দুইটা প্রশ্ন দিয়ে দিল যে একটা ভেক্টরের মান দিল 2i প্লাস 2j প্লাস 1k, আর একটা বি ভেক্টর দিয়ে দিল 3i হেড মাইনাস 2j হেড প্লাস 3k হেড, এরকম কিছু একটা দিল, আমি বানাইলাম কিছু একটা দিল, দিয়ে বললো দেখো যে তারা পরস্পর কি লম্ব, তারা পরস্পর লম্ব। আমি অঙ্ক তৈরি করতে পারছি না, কিন্তু এরকম কিছু একটা দিবে, দিয়ে বলবে তারা দেখো যে পরস্পর লম্ব, দেখো যে তারা পরস্পর সমান্তরাল, এভাবে বলবে, এরকম তারা বলবে। এরপরে বলবে যে মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তারপরে বলতে পারে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো, এভাবে নানান কিছু বলতে পারে। নানান কিছু বলতে পারে, আমি খুঁজে খুঁজে দেখাচ্ছি টুকটাক। আচ্ছা, এখন দেখো তোমাদের উদ্দেশ্যে এই যে আমি একটা জিনিস লিখলাম, দেখাও যে তারা পরস্পর, দেখাও যে তারা পরস্পর লম্ব, দেখাও যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। এটা একটা বোর্ড পরীক্ষা, এটা পরীক্ষাতে আইছে, তারা পরস্পর লম্ব। তা ভেক্টর দ্বয় যদি লম্ব হয় তা আমরা কি জানি? এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব হলে কি এ ভেক্টর ডট বি ভেক্টর একটু শূন্য হবে, এটাই তো, এটা শূন্য হবে। তাহলে এ ডট বি আমরা বের করি আগে, এটা আমরা পারি কিনা? এ ডট বি আমরা কেমনে পারি, কিভাবে পারি? এ ডট বি সূত্র শিখাই নাই। এ ডট বি আচ্ছা দেখো বসাও, এ ডট বি এ ভেক্টর ডট বি ভেক্টর 9i প্লাস j 6k ডট বির মান 4i 6j 5k। এটা সূত্র কি? 9 আর 4, 9 4 কত? 4 নং 36 ডট গুণে আই থাকে না, প্লাসে মাইনাসে মাইনাস 1 6 6কে 6 মাইনাসে প্লাসে মাইনাস, এটা কি মাইনাস, এটা প্লাস, মাইনাস 5 34, কত হলো? 30 আছে 36 মাইনাস 36 সমান 0। এখন এইটা কিভাবে করলাম, অঙ্কটা আমরা কিভাবে করতে পারছি, এটা কি তোমরা বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো কিনা? এটা সূত্র কি? এই যে
9 দিয়ে এটারে গুণ আই আই এই আই হ্যাট 1 হয়ে গেছে। এরপরে এই রাশি দিয়ে এটা দিয়া এটারে। তাও যদি না পারো, এই যে একটা সূত্র আমি দেখাই, এ ডট বি ইকুয়াল টু এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এই সূত্র ফেলাবা, তাও তুমি পারবা। এখন এই সূত্র কোথা থেকে আইলো? এটা প্রশ্ন আসলো না? এটা আসলো কোথা থেকে? এই দেখো এটার মান হলো কি এক্স আই এ ওয়াই জে এ জেড কে এই হলো এটা সমীকরণ। বি ভেক্টরের সমীকরণ কি? বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে। এখন এই দুটাকে তুমি যদি গুণ করো, তাহলে কি হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর, দুটা বসাও এক্স আই এ ওয়াই জে এ জেড কে ডট বির মান বসাও বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে। এই রাশিটাকে তুমি ডট গুণন করতেছ। তো ডট গুণন করলে এক্স, ওই দেখো ব্র্যাকেট উঠাই দাও এক্স বি এক্স কালিকে শেষ হলো, আরেকটা এক্স ওই বি এক্স, আর আই এবং আই হ্যাট একক ভেক্টর 1 হয়ে গেছে। এটা আমি আবার দেখাচ্ছি, এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, এই হলো সমীকরণ। এই দেখো সমীকরণ, এটা সমীকরণ। এবার আসো, আমি যে পূরণ করলাম গুণ করলাম, আই হ্যাট এবং আই হ্যাট একক ভেক্টর 1 হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এটা হলো সম্ভব কিভাবে? আপনার এই যে আই হ্যাট ডট আই হ্যাট ইকুয়াল টু একক ভেক্টর সর্বদা 1 একক ভেক্টরের মান সর্বদা 1 কস থিটার মানে একক ভেক্টরের ডাইমেনশনটা এক্স অক্ষের দিকে, তাহলে 0 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রিতে কত? 1 দিয়ে গুণ করলে সবই 1। তাহলে বোঝা গেল কি যে দুটো একই জাতীয় একক ভেক্টর ডট গুণন করলে 1 হয়। তাহলে আমরা লিখতে পারি জে হেড ডট জে হেড ইকুয়াল টু 1, কে হেড ডট কে হেড ইকুয়াল টু 1 লিখতে পারি। কারণ একক ভেক্টর তো বুঝো, এগুলো একক ভেক্টর। এই যে একক ভেক্টর, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। একক ভেক্টরের এদিকে 1 মানে এক্স অক্ষের দিকে একক ভেক্টর, ওয়াই অক্ষের দিকে জে হেড, কে অক্ষের দিকে
এই যে জেড অক্ষর দিকে হলো কে হেড, তাহলে সমান্তরালে এক্স অক্ষর দিকে একক ভেক্টর দিকে 0 ডিগ্রি হলো 0, আর লম্বর দিকে তো দুটা যদি আপনার দুই রকম হয়, জে এবং আই যদি ডট গুণন হয় তাহলে লম্ব হয়, লম্ব হলে তো বুঝোই থিটা এর মান 90 ডিগ্রি, 90 ডিগ্রি কস থিটা 90 ডিগ্রি 0। এটা আবার দেখাচ্ছি আমি। যাই হোক, সময় এটা বোর্ড ছুটু না, লেখাই গেল না, বোর্ড ছুটু। আমাদের অঙ্কটা কিন্তু এই যাবত এই 0 হয়ে গেছে। আমরা বলছি না যে এ ডট বি ভেক্টর ডট বি ভেক্টর 0 হইতো, এই যে আমাদের এই যাবত রেজাল্ট 0 হয়ে গেছে। এখন 9 আর 4 গুণ দিছি, 4 নং 36। আই আর আই একক ভেক্টরের যে 1 হয় এটা আমি দেখাই দিছি যে আসলে 1 একই জাতীয় একক ভেক্টর ডট গুণন করলে 1 হয়। তাহলে এটা এক দিয়ে গুণ করলে তো 1 36, যে দিয়া এখানে 1 আছে, একক ভেক্টরের মান 1 দিয়ে এটাকে গুণ দিছি, 6 একে 6, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এই যে এককে একক ভেক্টরের মান 1, এটা 1 দুইটা গুণ দিলে 6 5 36, তাহলে এই যে এই জায়গাটা ক্যালকুলেশন করলে 0 হয়। আর এই সূত্রটা আমি সরাসরি গুণ দিছি, আমি সূত্রটা প্রয়োগ করছি, এটা এই সূত্রটা আমি প্রয়োগ করছি। এখন এই সূত্রটা কোথায় থেকে আসলো আমি তোমাকে আবার সমীকরণ থেকে দেখাই দিচ্ছি, ডট গুণন থেকে এই সূত্রটা এইভাবে আইছে, এইটা এইলো ডট গুণন। এখন একক ভেক্টর যেটা দেখাইছি, এখন দেখো আরেকটু জায়গা যদি পাইতাম, এখানে আছে তো দুইটা যদি দুই রকম হয়, তো দুইটা যদি দুই রকম হয় যে এই ডাইমেনশনটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। দেখো শিকার আছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষতে আই হয়, আই হেড, ওয়াই অক্ষতে জে হয়, এটা জেড অক্ষতে কে হয়। আচ্ছা, এবার আমরা একই জাতীয় ভেক্টর যদি গুণ করলে 1 হয়, তাও দুই জাতীয় একক ভেক্টর অর্থাৎ আই আর জে গুণ করলে ডট গুণন করলে কি হয়, তাহলে একটার উপরে লম্ব, যেহেতু একক ভেক্টর একই দিকে ছিল তাই 0 ডিগ্রি, cos 0 ডিগ্রিতে 1, তাই হয়েছিল আমাদের ওখানে 1। এখন যদি লম্ব হয় 90 ডিগ্রি হয়, তাহলে এই জে না আই হেড ডট জে হেড সমান এটার মান 1 ডট এটার মানও 1 কচ। আর লম্ব হইলে কি আমরা জানি আগেই পড়ছি যে থিটার মান 90 ডিগ্রি, 90 ডিগ্রি হইতে লম্ব হয়, তাহলে কস 90 ডিগ্রিতে কি 0, কস 90 ডিগ্রিতে 0 দিয়ে সব গুণ করলে 0। অর্থাৎ দুই জাতীয় একক ভেক্টর আই এবং জে দুইটা দুই রকম হইলেই 0। তাহলে কি আই জে, তারপরে আপনার জে ডট কে, এটাও 0, জে ডট কে, তারপরে আই আর কে, আই ডট কে, এটাও তো 0, এটাও 0 হবে। তাহলে আমরা বুঝলাম কি যে সব কটা। আবার আরেকভাবেও বোঝানো যায়, যে এখানে একটু বোঝাই দিই, যে এই যদি একটা গোল চিহ্ন হয়, তো এখানে যদি ডাইমেনশনটা ও আই হয়, এটার ডাইমেনশন যদি এটা যদি জে হয়, এটা যদি কে হয়, আমি একটু চক্র বোঝাচ্ছি আর কি, বোঝাচ্ছি এই জন্য এমসিকিউতে আসে। এটা এমসিকিউতে পরীক্ষাতে আসলে তুমি কোনটা 0 হইব, তারপরে কোনটা 1 হইব, আয়ত একক ভেক্টর দিয়ে অনেক পড়া আসে। এই জন্য আমি বারবার দেখাচ্ছি যে এই সার্কুলেশনটা দেখো আই থেকে জেড গেছে, আই থেকে জেড, তা আই থেকে জেড গেছে দুইটা দুই রকম, আই থেকে জেড গেছে দুইটা, জেড থেকে কেত গেছে দুইটা দুই রকম, কেত থেকে আইত গেছে দুইটা দুই রকম। কোথায় গেছে? একটা সার্কেলের মধ্যে গেছে, মানে ডিম 0-র মধ্যে। তার মানে আই আর জে গুণ দিলে 0 ডট গুণন,
ডট গুণনের ক্ষেত্রে আই আর জে ডট গুণন করলে 0, আবার জে আর কে ডট গুণন করলে 0, যে এই জন্য একটা সার্কেলের মধ্যে দিয়ে দিছি, এটা বোঝানোর জন্য। সহজে মেথডটা হলো সহজে এই টেক্সটটা মনে রাখার জন্য। আর এটা একই জাতীয় ভেক্টর যদি ডট গুণন করে আয়ত একক ভেক্টর তাহলে 1 হয়। তাহলে আমি এই জায়গা থেকে পরস্পর লম্ব হইলে আমি বোঝাইলাম কি তারা পরস্পর লম্ব হলে এ ডট বি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0 হইব। 0 কীভাবে হয় আমি দেখাইছি, আর এই 0 কীভাবে দেখাইছি। তারপরে ভেক্টরের ডট গুণনের যে সূত্র ফর্মুলাটা শুধু যদি বলে ডট গুণন করো, এটা ডট গুণন, এটা ডট গুণন, তা ডট গুণন করলে 0 হইবে, এটাই ডট গুণনের রেজাল্ট, অথবা একটা ফর্মালিটি অথবা থিম অথবা মেইন ডেট। আচ্ছা আচ্ছা, আমি একটা বোর্ডের মধ্যে ম্যাথ লিখছি, দেখো একটা ম্যাথ লিখছি আমি, যে এটা ম্যাথ, এটা ঠিক আছে, দেখো তো মিলাও। ঠিক আছে, 2y - 3j + k। হ্যাঁ, এখন এই জিনিসটা দেখো যে ডট গুণনের ক্ষেত্রে অভিক্ষেপে পড়াও আসে, যে ডট গুণ, এটা একটা বোর্ড প্রশ্ন, এটাও একটা বোর্ড, এটা একটা বোর্ড প্রশ্ন। লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, অভিক্ষেপ লম্ব অভিক্ষেপ মানে কি? লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ এই ডাইমেনশনটা যদি এই হয়, এখানে কি বলছে, এখানে কি বলছে, এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। লম্ব অভিক্ষেপ কি নির্ণয় করো বলে দিছে যে এ সমান এ ভেক্টর ইকুয়াল টু 2i - 3j এর উপর, একটার উপর, এটার উপর, এভাবে উল্লেখ করে দেয় অবশ্য, লম্ব অভিক্ষেপ উল্লেখ করে দিবে। আচ্ছা আমি একটু সরি, এখানে একটা বিষয় আছে যে উল্লেখ করে দিবে, শুধু লম্ব অভিক্ষেপ বললে হবে না, বলবে আমি ডায়াগ্রামটা দেখাই, যে এটা হলো এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এটা যদি থিটা হয়, মধ্যবর্তী কোণ যদি কি হয়, থিটা হয়, তাহলে বলবে যে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, অথবা বলবে বি এর উপর, বি থাকবে এখানে, বি এর উপর এর লম্ব অভিক্ষেপ, এভাবে বলে দিবে যে এত এর উপর এত এর অভিক্ষেপ নির্ণয় করো। তাহলে এখানে প্রশ্নটা হবে যে এর উপর বি এর, এর এর উপর বি এর, এর এ ভেক্টরের উপর উপর বি ভেক্টরের, বি এর তো দিছি, বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। এইভাবে আসবে। তো লম্ব অভিক্ষেপ যদি হয়, লম্ব অভিক্ষেপ আমরা কি জানি, আমরা জানি যে এ ভেক্টর এর ওপর বি ভেক্টর এর লম্ব অভিক্ষেপ হলো বি cos θ, বি cos θ। কিভাবে বি cos θ? যদি বলতো বি এর উপর এর তাহলে এ cos θ, এখানে জের লম্ব অভিক্ষেপ এই cos θ, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ তাহলে বি cos θ। যদি থাকতো বি এর উপর এর লম্ব অভিক্ষেপ তাহলে এ cos θ। সহজ, এখানে কোনো প্যারা নেওয়ার বিষয় নাই, ইজি টেকনিক, ইজিভাবে ম্যাথ নিতে হবে, ইজিলি নিতে হবে যে এর ওপর বি এর লম্ব অভিক্ষেপ তাহলে বি cos θ, যদি বলে যে বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ তাহলে এ cos θ। এখন এটা কোন সূত্র থেকে আসলো আমি এটা দেখাই, এটাও ডট গুণনের সূত্র থেকেই, এ ডট বি ইকুয়াল টু এ বি, আমরা জানি এ বি cos θ, দ্যাট ইমপ্লাইজ, আমরা এই দিকটা নিয়ে আসি,
এ বি cos theta আমি একটু ডিটেলস ভাঙ্গা ভাঙ্গা লিখি, লিখি আমার কালিও শেষ হয়ে যায়। তাহলে cos দরকার আমাদের, cos না, শুধু cos দরকার না, আমাদের দরকার হলো, আমাদের কি দরকার, বি cos theta দরকার। তাহলে বি cos theta রেখে দাও। তাহলে এখানে যাবে শুধু একটা এ, আর উপরে থাকবে হলো এ ভেক্টর ডট বি ভেক্টর। এই তো, এই জায়গা থেকে আমরা ইকুয়েশনটা করতে পারি। এখন সিঙ্গেল ডিজিট এর মান কিভাবে বের করতে হয়? সিঙ্গেল ডিজিট কিভাবে বের করতে হয়? আমরা এ ডট বির মান বের করে আনো। এ ডট বির মান এখানে কিভাবে বার করো, এ ভেক্টর ডট বি ভেক্টর মানটা বসাও, 2i minus 3j plus k ডট বির মান 4j 5k। তাহলে যে এখানে ডিজিট মিলবে না, অর্থাৎ একক ভেক্টর থাকবে না। এখানে দেখো এ এর একক ভেক্টর মানে আই এর একক ভেক্টর এখানে নাই, স্টেপটা পরে যে আছে, তাহলে এটা শূন্য ধরবা। তাহলে এটা কি ধরবা, শূন্য। শূন্যর সাথে 2 গুণ দিলে কিন্তু শূন্যই হবে, এটা নাই। ওই সূত্র ফেলাও, ওই সূত্রটা প্রয়োগ করো যে এ ডট বি, এর আমি কিন্তু এলোমেলো করে লিখি, এটা সূত্র ফেলাও, এক্স bx plus ay by plus az bz, এটা ফেলাও, এটা প্রয়োগ করো এখানে। ax bx, ax এর মান এখানে কত, 2, bx এর মান নাই, তার মানে 0। এরপরটা কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার 3 4 3, আর এখানে হলো জের মান 4, তারপরটা কি প্লাসে প্লাসে প্লাস 1 5 বুঝতে পারছো? 1 আর 5 একক ভেক্টর ডট গুণ দিলে 1 হয়, দেখছি আমি বলছি। তাহলে এটা কি হলো, 5 থেকে 5, আর এখানে 3 4 12, 7 5 12 -7। ক্যালকুলেশন করলে মাইনাস কত হয়, -7 হয়। এটা হলো ডট গুণনের সূত্র আমরা পাইছি। এখন সিঙ্গেল ডিজিটের মান কেমনে পাই? সিঙ্গেল ডিজিটের মান আমরা পাই কীভাবে, এই ডিজিট সিঙ্গেলটার মান, সিঙ্গেলের মান, সিঙ্গেল একটা ভেক্টর থেকে সিঙ্গেল মান কিভাবে বের করে? একটা ভেক্টর থেকে, এই একটা ভেক্টর, এটার মান যদি কত থাকে, এটার মান কত থাকে, এই একটা ভেক্টর, এটা দেখাচ্ছি আমি। এই একটা ভেক্টর থেকে সিঙ্গেল মান কিভাবে বের করে, সিঙ্গেল মান কিভাবে বের করে, সিঙ্গেল মান কিভাবে বের করে, সিঙ্গেল মান বের করে, এটা মডুলাস দাও, এইভাবে মডুলাস দাও, এই দিলেই সিঙ্গেল মানটা বেড়ে যাবে। সিঙ্গেল মানটা কি, এর তো, তাহলে 2 স্কয়ার -3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, 4 9 1, 4 আর 9 13 আর 14। হ্যাঁ, এটা হলো মানটা কত, √14, √14। এখন এই সূত্র তো আমি আগেও দেখাইছি, আর কত দেখাবো, এটা সূত্র আর কত দেখাবো, এই সূত্র এখানে দেখাই, এই সূত্র এখানে দেখাই, a equal to ax স্কয়ার ay স্কয়ার az স্কয়ার উপরে √, এই তো
সিঙ্গেল ডিজিটের মান এইভাবে সিঙ্গেল ভেক্টরের মান পরম মান দিয়ে ভেক্টরের মডুলাস দিলেই আপনার মডুলাস দিলেই রুট ওভার হয়ে যায়। তো এই মানটা এগুলো বসাই দেবো এখানে, এগুলো এখানে বসাও বি cos θ উপরে হলো কত, এটার মান পাইলাম -7, ওই যে -7 এই যে বের করে রাখছি -7। তুমি তোমার খাতার মধ্যে বাক বাক করে সুন্দর করে সূত্র ফালাইয়া এটা মেকআপ করে সাজাইয়া সুন্দর করে, হ্যাঁ সুন্দর করে লাগবা। আর নিচে কত 14। এই তো এটা ক্যালকুলেশন করলে কত আসে, এটা ক্যালকুলেটর মারলে কত আসে। তুমি যদি ক্যালকুলেটর না মারো এভাবে রেখে দিতে পারো, ক্যালকুলেটর মারিয়া তুমি করতে পারো। এটি আনসার, হ্যাঁ এটি আনসার দিতে বি cos θ 7, এটি আনসার। এখানে আনসার রাখলেও হবে। আবার যদি তুমি ক্যালকুলেটর মেরে দিয়ে ইকুয়েশন করো ডিগ্রি আন, অসুবিধা নাই, এখানে রাখলেই হয়ে যাবে। এই হলো তোমার অভিক্ষেপ নির্ণয়। আবার অংশক আছে কি পড়া ছোট ছোট। আচ্ছা আমি আরেকটা ম্যাথ লিখছি, এটাও বোর্ড প্রশ্ন, এটাও কোনো না কোনো বোর্ডে আছে। এই আলোকেই পড়া এখান থেকে আছে, মানে অজানা সহগ নির্ণয়। ওই যে এতে এম আছে, এটা একটা অজানা সহগ নির্ণয়। এই অজানা সহগটার মানই তোমাকে বের করতে হবে। হ্যাঁ ডট গুণ পরস্পর লম্ব। এতে দেখো এখানে একটা জিনিস দেখো, বলছে তারা ভেক্টর পরস্পর লম্ব হবে। তা পরস্পর লম্ব বললে আমরা কি জানি, ডট গুণনের ক্ষেত্রে ভেক্টর পরস্পর যদি লম্ব হয় তাহলে আমরা কি জানি, আমরা জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি cos θ। জানি না, থিটার জায়গাত আমরা কি জানি 90 ডিগ্রি যদি দেই মানে শূন্য হইব। হ্যাঁ 90 ডিগ্রি দিতে পারো, 90 ডিগ্রিতে পরস্পর লম্ব, তাহলে কি 90 ডিগ্রিতে কি হয় শূন্য, এই তো শূন্য। cos 90 ডিগ্রি শূন্য মানে শূন্য, তাহলে কি এ ডট বি শূন্য। এখন এ ডট বি আমরা বের করে ফেলি, এ ডট বি কি পারি বের করতে, দেখি এ ভেক্টর ডট বি ভেক্টর বসাও, মানটা বসাও 2i হেড প্লাস 2j হেড মাইনাস 2k হেড ডট mi প্লাস 3j হেড প্লাস 4k হেড। এখন আমরা কি করতে পারি, আমরা এটাকে করো, আমরা এটাকে ওই আগের মতো দাও 2 গুণ x bx m প্লাসে প্লাসে প্লাস 2 3 3 দুগুণে 6 মাইনাসে প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয় 4 দুগুণে 8। এই তো এটা না দিলে হয় এখানে। হ্যাঁ তাহলে কত হলো 2m মাইনাস 2m মাইনাস 2m মাইনাস 2। যেহেতু এটার মান কি শূন্য, যেহেতু তুমি লিখতে এমনি দিয়ে দাও, অতএব তুমি আরো মেকআপ সুন্দর করে তুমি যদি সাজায় লিখতে পারো। একটা মানুষ তো এমনি সুন্দর থাকে, তারপরে লিপস্টিক দেয়, কানে দুল দেয়, কেন দেয়, ওই দেখো এই জন্য দেয়। লেখো যেহেতু
যেহেতু ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, অতএব 2m - 2 সমান 0 বা 2m = 2, এদিকে চলে গেছে সাইড সাইড, এটা তো আর ক্লাস 9 পড়া। m = 2/2, এটা কাটলে 1 হয়, হাতে m = 1। এই তো এটা হলো অজানা সহগ নির্ণয়, অর্থাৎ m এর মান 1 হলে তারা পরস্পর ভেক্টর দ্বয় পরস্পর কি হবে, লম্ব হবে। আবার এই ভেক্টরটা যদি এরকম যদি আরেকটা ভেক্টর দেয়, দেয়া এই যে মনে করো যে কোনো একটা ভেক্টর দিল, দিয়ে বলো মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আরে আমি আরেকটা জিনিস দিয়ে দিই এখানে, এখন যদি একই পড়া এটা না দিই, m না দিই, এটা 2 দিই, কিংবা আমি এটাতে কিছুই দিলাম না, আমি এটাকে কিছুই দিলাম না, এই অঙ্কর ক্ষেত্রে আমি তো একটা অঙ্ক করে ফেললাম। এখন আর অঙ্ক না লিখে এই ডিজিটটাই আমি রাখার পরে আমি যদি বলি যে মধ্যবর্তী কোণ নির্ণয় করো, এইখানে এই পড়াটা একই পড়া, এটা যদি বলি এখন মধ্যবর্তী কোণ নির্ণয় করো, এইবার এটাও কিন্তু পরীক্ষাতে আসে। মধ্যবর্তী কোণ কি, ওই যে এটা একই পড়া, a.b = ab cos θ, তাহলে ডেট ইমপ্লাইজ এটা আনো এদিকে নিয়ে আসো সাইড চেঞ্জ করে, ab cos θ = a.b। দেখো আমি একটা জিনিস বলি, আমি কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটের ভেক্টর অধ্যায় ফিজিক্স পড়াচ্ছি ফার্স্ট পার্ট, কিন্তু আমি যে আলোকে পড়াচ্ছি এটা কিন্তু ক্লাস 9-10 গেট আপ, মানে ভেঙ্গে এরকম যে কালিও শেষ হয়ে যায়, আপনার বেশি লিখতে হয়। যারা পড়ায় আমি দেখছি, যারা আমাদের মহামান্য টিচার এরা পড়ান, এত কিছু সাইড চেঞ্জ করে এত দেখাইয়া কেউই পড়ায় না। এই দেখো আমি সূত্র লিখছি, তারপর আমি এই জায়গায় সাইড চেঞ্জ করছি, এইটা এইদিকে নিয়ে গেছি, তারপরে কি করলাম, তারপরে দেখো আমার এটা দরকার cos θ, কেননা আমি কোণ নির্ণয় করব, থিটা দরকার, আমি cos θ রাখছি। এই উপরে ছিল কি এদিকে ছিল a ভেক্টর ডট b ভেক্টর, ওই এই জিনিসটা এখানে চলে গেল। তারপরে আমাদের আবার কি দরকার, এই জিনিসটা দরকার। এখন আমাদের থিটা রেখে দিছি, থিটা রেখে দিলে কি হয়, cos ইনভার্স 1 হয়, এটা বুঝো কি না, cos ইনভার্স 1 হয়, দিয়ে আপনার a b ডিভাইডেড বাই a ভেক্টর ডট b ভেক্টর, এটা বোঝা যায় না, এটা a ভেক্টর ডট b ভেক্টর। আমি এই জিনিসটা না লিখে কিন্তু আমি এটাই লিখতে পারতাম যে মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র cos ইনভার্স 1 এই জিনিসটা a ভেক্টর ডট b ভেক্টর = ডিভাইডেড বাই ab। আমি এই জিনিসটাই কিন্তু মুখস্থ লিখতে পারতাম। এটা কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, আমি কিন্তু মেইন ডট গুণনের সূত্র থেকে তোমাকে দেখাই দিলাম যে গেটাম। আসলে পড়াশোনা কিন্তু এইভাবেই, একটু বুঝে, তোমার যদি এটা মনে না থাকে তাহলে আমি কোন সূত্র থেকে ডট গুণন বলা মাত্রই তোমাকে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বললেই তুমি বুঝবে ডট গুণন থেকে সে বলছে, এক্সামিনার ডট গুণন থেকে প্রশ্ন বলছে। আর এই মধ্যবর্তী কোণ সাইনের আমি দেখি নাই, এ যাবৎ আসে নাই। 3 সাল থেকে 4 সাল থেকে এই যাবৎ সৃজনশীল যখন থেকে শুরু হয়েছে, মেবি 2 থেকে
এক থেকে শুরু হয়েছে সৃজনশীল, এক থেকে শুরু হয়েছে, এক থেকে শুরু হয়েছে এই যাবৎ সাইনারটা আমি দেখি নাই। হ্যাঁ, কস থিটা দিয়েই ডট গুণনের বোর্ড প্রশ্নগুলো আসছে। আমরা যখন পরীক্ষা দিছি ওইখান থেকে সৃজনশীল কিন্তু প্রথম আমরা। আচ্ছা, এটা এটা কি হইলো তাইলে? তো এই জিনিসটা এই অঙ্কটার বেলায় এখানে কি বসাবো আমরা? এ ডট বি। এ ডট বির মান কত? এ ডট বির শর্টকাট একটা মান আছে না, এই যে 2 আর 1 3, 3 আর এটা 6, 3 দুগুণে 6 আর প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8। তাহলে এখানে পাইলাম 2, এখানে 6, 8, এখানে -8, 0। তার মানে এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টরের মান 0। এবার আসো এ বির মান। তো এ বির মানটা কত? এর মানটা হইলো এটা 1, এটা 9 হইব, এটা 16 হইব। হ্যাঁ, স্কোয়ার দিলে এটা বসাইলে আমি কিন্তু সিঙ্গেল ডিজিট মান বসাইয়া শিখাইছি। এটা সিঙ্গেল ডিজিট পড়াইছি। এটা সিঙ্গেল ডিজিট বুঝো না নি? যে এটা এই যে এইভাবে একটা এ ভেক্টর, এই যে একলা যদি মান বার করো, ভেক্টরে একা মান বার করলে এটার উপরে রুট স্কোয়ার দিয়ে কি হবে? ওই যে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস প্লাস একই প্লাস মাইনাস 2 স্কোয়ার। তাহলে এটা কী হইল? এটা কি হইল? এটা 4, 4 8, এখানেও সিঙ্গেলটা 4, 4 8, 8 8 4 12, 12 রুট 12। আচ্ছা, বির মানটা কী হইল? বির মানটা কি হইল? বির মানটা কি? বির মানটা হলো 1 স্কোয়ার, তারপরে 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 1 9 আর একে 9 একে 10, 10 আর 16 26। তাইলে এই মানটা কত? রুট 26। তাহলে নিচে হইব কত? নিচে কত? উপরে হইব 0, একটা হইব কত? রুট 12, আর এটা হইব রুট 26। 0 দিয়া সব কটার করে 0, মধ্যবর্তী কোণ হলো 0। এই 0কে আমরা কস ইনভার্স 1 দিয়ে দিলেই কস কত ডিগ্রিতে 0? কস কত ডিগ্রিতে 0? 90 ডিগ্রিতে। কস 90 ডিগ্রিতে, থিটার মান 90, শেষ। এটা হলো কি? মধ্যবর্তী কোণ নির্ণয়। এরকম পড়া পরীক্ষাতে আসে, মধ্যবর্তী কোণ। এখন অংশ কাছে তোমরা দেখে নিও, সব কিছু তোমরা দেখবা। এবার আমি ক্রস গুণন নিয়ে, ভেক্টরের ক্রস গুণন নিয়ে তোমাদের সামনে একটু বলি। ডট গুণন তো প্রায় শেষের দিকে, এবার ক্রস গুণন বলি। ক্রস গুণন হলো যে ক্রস গুণনের ইয়েটা কি, সংজ্ঞাটা কি? ভেক্টর গুণন বা ক্রস গুণনের সংজ্ঞা হলো দুটি ভেক্টর রাশির মান যদি একটি ভেক্টর রাশি হয়, দুটি ভেক্টর রাশির মান যদি একটি ভেক্টর রাশি হয়, তবে ওই গুণনকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে। ভেক্টর রাশির দুটির মান ও তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান হয়। হ্যাঁ, আগে ছিল কোসাইন গুণফলের সমান, এখন সাইনের গুণফলের সমান হয়। সংজ্ঞাটা তোমরা দেখে নিবা তোমাদের বই পুস্তক থেকে। তা আমি দুইটা এখানে ডায়াগ্রাম আঁকছি, দুইটা চিত্র আঁকছি। দুইটা চিত্র ডাইমেনশনটা, ডিরেকশনটা দুই দিকে হলো যে এখানে ক্রস গুণের সূত্র হইল যে এ ক্রস বি এ বি সাইন থিটা। ইটা একটা ইটা থাকে, মানে একক ভেক্টর এ ক্রস বি। হ্যাঁ, পরবর্তীতে এটার মান যখন বসানো যায় তখন আমরা এটাকে আর ইটা দেই না, এ বি সাইন থিটা দিই। এখানে যদি কোণের মান বলে তাহলে সরাসরি তোমরা লিখতে পারো থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 1 ইকুয়াল টু ওই যে এ বি এর নিচে
এবি নিচে আর উপর হইল এ ক্রস বি। এই যদি কোণ সরাসরি কোণ চায় নাই, যদি চায় তাহলে কোণের মান এটা। আর এর অর্থটা হলো যে এখানে যদি ইটা একক ভেক্টর, এটা ইটা দিয়ে প্রকাশ করা হয়, একক ভেক্টররা যে একটা স্ক্রু আঁকছি, স্ক্রু ড্রাইভার ইঞ্জিনিয়ারিং সিস্টেম, যে এটা যদি কোনো সারফেসের মধ্যে, কোনো কাঠের মধ্যে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে আমি যদি ঘুরাই, তাহলে পেরেক বা স্ক্রুটা কী হবে, খুলে যাবে, উপর দিকে উঠবে, এর ডাইমেনশনটা উপর দিকে উঠে যাবে ইটার মানটা। আর আমি যদি ডাইন হাতি অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরাই, ঘড়ির কাঁটার দিকে, এই যে তীর চিহ্নটা ঘড়ির কাঁটার দিকে থিটার মান ঘুরাই, এই থিটার মান আছে একটা, এখানে দিতে পারো। হ্যাঁ, আমি যদি এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরাই তাহলে নিচের দিকে স্ক্রু ঢুকবে। ইটার মানটা হলো নিচের দিকে তখন কাজ করবে। এটাকে অনেক সময় পরীক্ষাতে আসে যে ডান হাতি স্ক্রু নিয়ম। এটা থেকে পরীক্ষাতে অনেক সময় আসে যে ডান হাতি স্ক্রু নিয়ম। আমরা পড়েছিলাম যে ডট গুণনে পড়ছিলাম যে আপনার এ ভেক্টর ডট বি ভেক্টরের ইকুয়াল টু যদি শূন্য হয় তারা পরস্পর লম্ব। আর এখানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু শূন্য হইলে তারা পরস্পর সমান্তরাল। তারা কি পরস্পর সমান্তরাল হবে 0 ডিগ্রি হলে। 0 ডিগ্রি কীভাবে হলে, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু এ বি সাইন থিটা একটা ইটা। আচ্ছা, তাহলে এটা যদি সাইনের অনুপাত হয়, এ বি সাইন থিটা, এটার মান তো 1, আর এটার মান সরাসরি এখানে ধরে ফেলো 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রিতে সব শূন্য বানায় দিবে, সাইন 0 ডিগ্রিতে 0, তাহলে এ ক্রস বির মান হলো কত, 0। তো এ ক্রস বির মান যদি 0 হয় তারা পরস্পর কি সমান্তরাল, ডায়াগ্রামটা হবে এইভাবে। ডায়াগ্রামটা কি, এটা হলো এ ভেক্টর, এইটা একই দিকে, এটা হলো বি ভেক্টর। তাহলে এই জন্য সাইনের অনুপাত 0 ডিগ্রি সমান্তরাল, এরা পরস্পর সমান্তরাল। আবার যদি দুইটা দুই দিকেই হয়, একটা একদিকে আর একটা এইদিকে হয়, এটা যদি এ হয়, এ ভেক্টর হয়, এটা যদি বি হয়, মান ঠিক কিন্তু দিক বিপরীতমুখী, এটাও পরস্পর সমান্তরাল, এটাও কিন্তু পরস্পর সমান্তরাল। সেক্ষেত্রে অনেক সময় এটা এইভাবে হইতে পারে, এ ক্রস বি ইকুয়াল টু, এটা যদি বিনিময় করি তাহলে বি ক্রস এ হইলে এটা কি করবে, এটা একটা মাইনাস পড়ে যাবে, এটা একটা মাইনাস পড়ে যাবে। এই হলো মোটামুটি ক্রস গুণনের কথাবার্তা। আরেকটা জিনিস হলো, আমরা বলছিলাম যে ডট গুণনে পড়ছিলাম যে পরস্পর থিটা এর মান 90 ডিগ্রি হলে তারা পরস্পর লম্ব। থিটা এর মান যদি 90 ডিগ্রি হয় তারা কি পরস্পর লম্ব। এখানে কিন্তু থিটা এর মান যদি কত হয়, 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি হয়, আমি বলছিলাম থিটা এর মান কত ডিগ্রি হলে, 90 ডিগ্রি হলে ডট গুণনে তারা পরস্পর লম্ব। আর এখানে থিটা এর মান 90 ডিগ্রি হলে তারা এটাও পরস্পর লম্বই হয়, এটাও পরস্পর লম্বই হবে। আচ্ছা, এখন আমরা একটা পড়াবো আয়ত একক ভেক্টর পড়তে পারি। ক্রস গুণনে আয়ত একক ভেক্টরটা কি, ক্রস গুণন হইলে আয়ত একক ভেক্টর, চক্র গতির নিয়মও আছে আয়ত। তাইলে আমরা জানি আই হ্যাড ক্রস আই হ্যাড ইকুয়াল টু 1 ক্রস 1 একক ভেক্টর মান 1 সাইন থিটা, সাইন কি, সাইন থিটা, থিটার মান আমরা কত ধরছি, 0 ডিগ্রি, থিটার মান 0 ডিগ্রি।
সাইড 0 ডিগ্রিতে 0 অর্থাৎ 0। এটা হলো 0, এটা হলো কি, তাহলে আমরা পাইলাম 0। আমরা পাইলাম কি 0। একই রকম একক ভেক্টর ক্রস গুণ করলে 0, তাহলে জে হেড ক্রস জে হেড ইকুয়াল টু 0, কে হেড ক্রস কে হেড ইকুয়াল টু 0। তাহলে আমরা এই একক ভেক্টরগুলো বুঝতে পারলাম। একক ভেক্টর একই রকম হলে 0 হয়, যদি একই রকম হয় তাহলে কি হবে, 0 হইয়া যাইব। আচ্ছা, এটা আবার চক্রগতির একটা নিয়ম আছে, চক্রের একটা নিয়ম আছে। চক্রের একটা নিয়ম হলো যে এটা যদি আই হয়, এটা যদি জে হয়, এটা যদি কে হয়, তাহলে দেখো তো আই ক্রস জে কি হয়, আই ক্রস জে দুটা দুই রকম হইলে কি হয়, একরকম হলে 0, আর 2 রকম হইলে চক্রগতির নিয়মে 2 রকম যদি হয় তাহলে আমরা ডাইমেনশনে কি পাই, একটা 1 পাই। কিভাবে 1 পাই আমরা, কিভাবে, একটা জিনিস দেখো, চক্রগতির নিয়ম হলো আই এর পরে জে, তাই আই ক্রস জে তারপরে পাই কি কে, থাকবো কে, অর্থাৎ আই ক্রস জে ইকুয়াল টু কে, আই জে, কে আই, কে আই, কে আইয়ের পরে পাইব জে, সিরিয়াল মেনটেন করতেছি, জে কে আই পাইব জে, আই জে, আই জে তো দিছি, আই জে তো দিলাম, আই জে পাইছে কে, জে কে পাইছে আই, আই জে আবার কে, ওই একই সিরিয়াল মেনটেন, আই জে, যে কে আই, কে আই, এভাবে সিরিয়াল করলে আপনার কী হবে, আই জে, জে কে, জে আই, এইভাবে হয়ে যাব সিরিয়ালে, যদি চক্রগতির নিয়মে পাও। একটা সিরিয়াল ব্রেক না করলে সহজ কথা। আর একটা সহজ বুদ্ধি আসলো, আই, আইয়ের পরে জে কে, এই যদি সিরিয়াল থাকে তাহলে একটার পরে একটা সিরিয়াল থাকবে। যদি সিরিয়াল ওভারটেক করে, অর্থাৎ আই এর সাথে যদি কে হয়, তাহলে আই এর সাথে কে হলে, আই এর সাথে যদি কে হয়, উল্টা যাও, উল্টা যাও, অ্যান্টি ক্লক আছে, আই এর সাথে কে হইলে জে পাইমু, জে পাইমু, বাট এটা উল্টা গেছে বিদায় এটা ঋণাত্মক চিহ্ন। এইভাবে জের সাথে আই হইলে, জের সাথে যদি, জের সাথে যদি, জের সাথে কি, আইয়ের সাথে কে, জের সাথে আই হইলে আবার কে, জের সাথে আই হইলে কে পাইমু, কিন্তু আমি ঋণাত্মক। এইভাবে চক্রগতির নিয়ম। এই হলো আপনার ক্রস গুণনের সাধারণ কিছু কথাবার্তা। আচ্ছা, ক্রস গুণনের ক্ষেত্রে আমি একটা ম্যাথ লিখছি, দেখো ক্রস গুণনের আমি একটা ম্যাথ লিখছি, এটা বোর্ড প্রশ্ন, এটা বোর্ড, এটা বোর্ড প্রশ্ন, যে এটা কি বলছে, বলছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, সমান্তরাল হবে।
পরস্পর সমান্তরাল হবে। সমান্তরাল হবে। আমরা আগে পড়তাম কি ডট গুণনে লম্ব হবে, এটা হলো সমান্তরাল হবে। তো সমান্তরাল হইলে আমরা কি জানি? সমান্তরাল হলে আমরা কি জানি? আমরা জানি যে এ ক্রস বি ইকুয়াল টু 0 হবে। 0 হইলেই তো সমান্তরাল। 0 হইলেই সমান্তরাল, কেননা আমরা জানি, এটা অতিরিক্ত লিখতেছি, এটা অতিরিক্ত এ বি সাইন থিটা এটা। আচ্ছা, এ বি সাইন থিটা এর মান কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি সমান্তরাল, এটার মান তো 1 এটার মান তো 1 আমরা অতিরিক্ত এটা লেখে, এগুলো লেখা তোমাদেরকে বোঝানোর জন্য। এটা 0, তার মানে এটা 0। তা প্রশ্ন হলো, আমি অঙ্কটা এখান থেকে শুরু করব যে এ ক্রস বি, আগে এ ক্রস বি বার করো, এ ক্রস বি বার করো, এ ক্রস বি, 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 এ ক্রস বি ম্যাট্রিক্সে তোমরা জানো যে ম্যাট্রিক্সে যাও, তোমরা ম্যাট্রিক্সে যাও। আই প্রোডাক্টের মান 1, জে এর মান -1, এটা 5, বির মান m, এটা 6, এটা -10 সহগের মান। এখন কি মিডল, আমরা কি জানি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই এর ক্ষেত্রে আই বাদ, কলাম বাদ, সারি বাদ। কলাম এবং সারি বাদ গেলে কি থাকবো? এই দুইটা হলে মাইনাসে পূরণ দাও, তাহলে 10 -5। আমরা কি ভুল করলাম? আমাদের কি বসানো ঠিক হইল? আমাদের কি বসানো ঠিক হইল কিনা? 3j, এটা হবে 3j, এটা হবে 3j। আমাদের বইয়ের যে পড়া, এটা 3j দিয়ে বোর্ড, তাইলে 3j হইলে এটা 3, 3 × 10 = 30, 5 × 6 = 30। এরপরে হলো চিহ্ন মাইনাস, জের বেলায়, জের প্রোডাক্টের বেলায় জে বাদ, কলাম বাদ, সারি বাদ থাকবে -10 -5m হয়েছে। তারপরে প্লাস কে এর বেলায় কে কলাম বাদ, সারি বাদ থাকবে হইল 6 × 6 মাইনাস, এটা +3m, এখানে মাইনাস আছে, আমার সূত্রের মাইনাসের সাথে প্লাস হয়ে যাবে 3m। এই তো +3m। এখন আমার প্রশ্ন হলো, আমি মনে করি যে তুমি ম্যাট্রিক্স পারো, এই জন্য সূত্রগুলো আমি পুনরায় গিয়া ডিটেলস দেখাবো না। তুমি এত কিছু দেখাই দিলে তো হায়ার ম্যাথ আর পড়বে না। ম্যাট্রিক্সের নিয়ম হইল কি, ম্যাট্রিক্স হায়ার ম্যাথের নিয়ম আছে, হায়ার ম্যাথ পড়বা। হায়ার ম্যাথ না পড়লে তুমি ফিজিক্স পারবে না। এটা ম্যাট্রিক্সের নিয়ম হইল যে প্রথমটার ক্ষেত্রে প্রথম যে ভক্তি বা সহগ, অনুসহগ, এগুলো তুমি বুঝবা যে আয়ের ক্ষেত্রে কোনটা হয়, যে এটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে কলাম আর সারি বাদ, কলাম সারি বাদ গেলে এতটুকু বাদ গেল,
এটা বাদ, এটা বাদ থাকলো এইটা, এই দুটার মধ্যে ক্রস গুণন এভাবে। প্রথম এটা, এগুলো যদি না বুঝো এখন তো আবার কীভাবে কী করবো, তাহলে ম্যাট্রিক্স আবার পড়বা, ম্যাট্রিক্সের মধ্যে পড়বা। আমি দেখাইতেছি। পরে কি হইল, এটা শূন্য, তাই শূন্য লেখার দরকার নেই। শূন্য কি লেখার দরকার আছে? শূন্য যে এর পালা, যে কত মাইনাস মাইনাসে প্লাসে যাব, তাহলে 10 মাইনাস 10। যে তুমি কি ম্যাট্রিক্স আসলে বুঝছো কিনা, ম্যাট্রিক্স সম্পর্কে তোমার ধারণা আছে কিনা? ম্যাট্রিক্স না হলে আমি আবার পুনরায় দেখাই দিব। ম্যাট্রিক্স হলো যেমন আয়ের বেলায়, আয়ের বেলায় এই ম্যাট্রিক্সের বিধান, আয়ের বেলায় আই বাদ কলাম বাদ থাকবে কি, এখানে 3 থাকবে, এখানে -10 থাকবে, এখানে 6 থাকবে, এখানে 5 থাকবে, এই এরপর মাইনাস। জের বেলায় আমি আসলে বুঝাইতে বেশি বুঝাইলাই। জের বেলায়, তো জের বেলায় কলাম বাদ সারি বাদ, কলাম সারি বুঝতে হবে। তাহলে থাকবে কি এদিকে 1, এটা এম, এটা থাকবে কি 5, এটা -10, এরপরে কি প্লাস। কের বেলায় কি কলাম বাদ সারি বাদ, -3, -3 পরে কি কের বেলায় এটা বাদ, এটা বাদ, এই বাদ, এই বাদ, কের বেলায় এই কলাম বাদ, এই সারি বাদ, 1 -3 বলেছেন নীতি। কের বেলায় 1 -3 m 6, এই হলো পড়া। এখন তুমি দেখো আই, এই দেখো 10, 3 10 30 -5 প্লাস 30, এই দেখো মাইনাস, সূত্রের মাইনাস 5 6 30, এখানে আবার মাইনাস, কোনাকুনি এটাতে এইভাবে গুণ হয় সব সময় দিকে, এরপরে এদিকে, সব সময়ের দিকে, তারপরে দিকে। আমি একটু বেশি বুঝাই, কারণ বেশি বোঝানোর অর্থ হইল পারো, নাইলে বলবা যে মুখস্থ কোনো পড়ার সিস্টেম নাই, মুখস্থ করে হাঁটবাও না রাস্তায়। জের বেলা কি -10 মাইনাস 5m, 5m প্লাস কের বেলা কি ওই যে 6 মাইনাস সূত্রের প্লাসে যাব 3m, তাহলে এই জায়গাটা কি হবে, এই জায়গাটা হয়ে যাব 0, আর এটা বেগের মাইনাস মাইনাসে প্লাসে যাব, এটা কি তাহলে 10 প্লাস 5m, এটা কি, এটা যে থাকবো, এটা কি কে থাকবো 6 প্লাস 3m। এই তো এই জিনিসটা আমি অতিরিক্ত দেখাইছি হায়ার ম্যাথের পড়া, ওই জিনিসটাই আমি শর্ট এখানে লিখছি। তাইলে কি হবে 10 প্লাস 5m, এখানে আই জে দিতে পারো, এটা জের পালা, জে তারপরে প্লাস
ওই যে 6 প্লাস 3 এই জায়গাটা, আর এটা রাফ করে দেখাইছি। তাহলে এখন কি করব, যেহেতু তারা পরস্পর সমান্তরাল, তাহলে আমি লিখতে পারি না এটা সমান 0, যেহেতু তারা কি, অতএব কি আমরা জানি কি a ক্রস b ইকুয়াল টু 0, 0 হলে কিংবা যেমনি লিখতে পারো, 0 হলে তারা পরস্পর সমান্তরাল। তুমি যদি এইভাবে না লিখতে পারো, তাহলে আরো সুন্দরভাবে মেকআপ করে লেখো। এটা একটু মেটাই দিই, এটা মেটে দিই। এটা মেটে দিই, এটা তো রাফ করছিলাম। তুমি লিখতে পারো যে শর্ত মতে a ক্রস b 0, বা a ক্রস b মান কত, কত 6 প্লাস 0, হ্যাঁ, এখন লিখতে পারো যে সহগ সমীকৃত করে পাই বা তুলনা করে পাই, উভয় পাশে সহগ সমীকৃত করে পাই বা তুলনা করে পাই, উভয় পাশে সহগ সমীকৃত করে পাই বা তুলনা করে পাই, এভাবে তুমি লিখতে পারো। আর কিছু না লিখে তুমি এভাবে লিখতে পারো যে উভয় পাশে সহগ তুলনা করে পাই অথবা সমীকৃত করে পাই, তুমি যেটাই লেখো। তা তুলনা করে কি পাই, তা তুলনা করলে ডাইরেক্ট এইভাবে দিলাম, হয়ও দিতে পারো, নাও দিতে পারো। হয় হলো ক্লাস 9-এর, দিতে পারো যে 10 প্লাস 5 এটা সমান একবার 0, আর 6 প্লাস 3 এটা সমান একবার 0। এখানে কত, এখানে কত 5, তুমি এটা করে দাও, তুমি একবারই লিখতে পারো 5 সমান -10, 0 উঠা দিয়েছি, এতে এই তো -2। হ্যাঁ, আর এটা কি 3m - 6 m equal to -6, এটা 2, এই তো এটা -2 m। সুতরাং m সমান -2 হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। m সমান, অতএব m সমান -2 হলে ভেক্টর দ্বয়
পরস্পর সমান্তরাল হবে, ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে। এই পড়াটা পরীক্ষাতে আসে, এরকম কি এই গেটআপের আসে। এখন এটা যদি এত বড় প্রশ্ন, এটা কিন্তু আবার এমসিকিউতে আসে। শর্টকাট বিধান কি, এটা একটা শর্টকাট নিয়ম আছে। দেখো আমি শর্টকাট নিয়ম শিখাইলে তুমি আবার মেইনটে দিও না। আচ্ছা, এখানে এই অঙ্কটা যদি আমি শর্টকাট এমসিকিউর জন্য, এমসিকিউ এর জন্য দেখো, লিখিত পরীক্ষাতে পাবে দিও না। আমরা হায়ার ম্যাথের সরল রেখা একটা পড়া আমরা পড়ছি, সরল রেখাতে যে দেখো তো এক্স বি একটা কনসেপ্ট, সরল রেখা একটা কনসেপ্ট, এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। এই আলোকে দেখো তো এটা যদি এভাবে করো 1/m, হ্যাঁ, -3/6, 5/-10। দেখো তো এটা বুঝুনি, একবার এটার সাথে নাও, একবার এমটারে এটার সাথে নাও, এতে 1/m equal to -3/6, -3/6 হলে পরবর্তীতে কি হবে, কত, হ্যাঁ, -3m equal to 6m -3/6। দেখো তো m equal to 2। আবার তুমি এই সহগটারেই equal to -10 বা 5m equal to -10 বর্জগুণন, এগুলো তো বর্জগুণন তো পারো, বা 5 যেমন নিচে -10 উপরে কাটো 2। এই তাহলে দেখো তো কত সুন্দরভাবে তুমি 20 সেকেন্ড তো 25 সেকেন্ডের মধ্যেই তুমি -2 আসতে পারো। এম এর মান -2 আগেও পাইছিলাম, আস্তে দুনিয়া অঙ্ক করে। এমসিকিউর জন্য শর্টকাট টেকনিক হলো সরল রেখার এই কনসেপ্ট, হায়ার ম্যাথের উচ্চতর গণিতের টেকনিকটা কাজে লাগাই দিবা। এই সূত্রটা এ এক্স ডিভাইডেড বাই বি এক্স এ ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই ইকুয়াল টু এ জেড ডিভাইডেড বাই বি জেড। সরল রেখার একটা কনসেপ্ট এটা, স্ট্রেট লাইনের। এইগুলো এমসিকিউর জন্য। আর আবার এটা যদি আবার ডট গুণনের ক্ষেত্রে হয়, সরাসরি গুণ করে দাও, সরাসরি গুণ করে দাও, অসুবিধা কি, এম একে এম কত, এম একে এম প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস, 5 × 30, ডট গুণন 0 হয় 0, 30 36, 36 ওদিকে গেলিয়া 36 ওদিকে গেলিয়া কত, এম সমান 36। এই তো প্লাসে মাইনাসে হ্যাঁ গুণ করে দিলাম। যদি এটা কি হয়, ডট গুণনে হয়। ডট গুণনের সূত্র কি, ডট গুণন তো শর্টকাট, যেমন 3i 2i 2k, এটা এ ভেক্টর, বি ভেক্টরটা আলাদা পড়া, বি ভেক্টর i -6j -2k
তাহলে সরাসরি যদি ডট গুণনে এমসিকিউ করি, গুণ করে দাও উপর নিচে, গুণ করে দাও 3 একে 3 প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4 ইকুয়াল টু 0। কেন? ডট গুণন 0, ডট গুণন ইকুয়াল টু 0। এখানে যে কোনো একটা সহগ দিব কি, অজানা সহগ যদি দেয় 3m, তাহলে 16 3 না লিখে 4 দিব। আমি অঙ্কটা তৈরি করতে পারি নাই, মানে বিধানটা এটাই। আমি একটা অঙ্ক দেখাই, তাইলে শর্টকাট টেকনিকটা একটু দেখাই নাই। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেষ করে দিব না, একটা শেষ করে দিব যে কিছু ক্ষেত্রফল নির্ণয় আছে, যেমন একটা সামান্তরিক যদি হয়, তো এটা যদি এ হয়, এই বাহুটা যদি বি হয়, আর এই দুটার মান যদি এভাবে দেয় 2y 4j 2k, এ সমান a ইকুয়াল টু 2y 2j 4k, b ইকুয়াল টু I মাইনাস 3j প্লাস 4k। এটা হয় দুইটা, মানে তাহলে এটা ক্ষেত্রফল কি হবে? কোন সামান্তরিকের এক। সামান্তরিকের সন্নিহিতের সন্নিহিত দুটি বাহু প্রকাশ করলে তার ক্ষেত্রফল হবে কত? তার ক্ষেত্রফল হবে a ক্রস b মডুলাস দিয়ে বর্গ একক। এই আবার এটা যদি 2, এগুলো পরীক্ষাতে আসে, এটা যদি কোনো কর্ণ প্রকাশ করে, এরকম কোনো কর্ণ প্রকাশ করে, কর্ণ এরকম, কোন সামান্তরিকের কারণে কর্ণ প্রকাশ করলে ক্ষেত্রফল হবে, কর্ণ হইলে ক্ষেত্রফলটা হাফ, a ক্রস b ঠিকই হবে বর্গ একক, বর্গ এই, ঠিক আছে, কর্ণ প্রকাশ করলে।
যদি কর্ণ প্রকাশ করলে তাহলে শুধু হাফ লাগবে। এই রম্বসের ক্ষেত্রেও কিন্তু সেম, রম্বস হলেও রম্বস একই, রম্বস হলেও একই হবে। শুধু ত্রিভুজ যদি হয়, ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্র এটা হবে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল এটাই হবে, ত্রিভুজের ক্ষেত্রফল এটাই হবে। কিভাবে হবে? ত্রিভুজটা যদি এই হয়, সন্নিহিত দুইটা বাহু প্রকাশ করে, সন্নিহিত দুটি বাহু প্রকাশ করে, একটা হলো এ, এটা হলো বি। ওই যে ওগুলো প্রকাশ করলে ওটা ওই একই সূত্র, এগুলো পরীক্ষাতে আসে। আরেকটা আছে, আরেকটা পড়া আছে, আমি একটু পড়ি, অল্প দিয়ে দিই, অল্প একটু, বইয়ের কোনো কারণ নাই। লম্ব দিকে যদি বলে এ ভেক্টরের বি ভেক্টরের লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো, যদি বলে লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো, নির্ণয় লম্ব দিকে একটি একক ভেক্টর হলে সূত্রটা হবে এটা ইকুয়াল টু, টান দিবা, উপরে হবে কি এ ভেক্টর বি ভেক্টর মডুলাস দেয়, ওই একই জিনিস, এ ভেক্টর বি ভেক্টর, এটাই। এখানে শুধুমাত্র একটা প্লাস মাইনাস হবে, শুধু একটা প্লাস মাইনাস হবে। এখন এ ক্রস বিও শিখাইছি, এ ক্রস বি হওয়ার পরে মডুলাস মানে তো পরম মান মানে তো উপরে বর্গ, একই, এটার এককটা হবে বর্গ একক। এই পড়াগুলোই পরীক্ষাতে আসে মূলত, এই এছাড়া কোনো পড়া নাই। এই পড়াগুলোই পরীক্ষাতে আসে। আমি মোটামুটি তোমাদের ক্রস গুণন এবং ডট গুণন থেকে দিয়ে দিছি। আর একটা পড়া অল্প আছে যে সমতলীয় কিনা, সমতলীয় কিনা। মনে করো একটা ভেক্টর এ ভেক্টর, আচ্ছা এখানে আরেকটা ভেক্টর যদি দেই, দিয়ে দেই সমতলীয় কিনা, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, প্রতিটি মানই এখানে আছে। মনে করো আরেকটু এক্সটেনশন করে দেই, এগুলো তো দেখাইলাম, পরবর্তীতে সির একটা মান দেই, সি ভেক্টর, মনে করো সি ভেক্টর একটা এমনি একটা মান দিলাম, অথবা আমি অঙ্কটা দেখিয়েই দিই। এরকম যদি হয়, তাহলে যদি বলে তারা একই তলে আছে কিনা বা সমতলীয় কিনা, তাহলে হবে প্রথম ভেক্টরটি ডট গুণনের সাথে পরবর্তী দুইটা ভেক্টরের ক্রস গুণন ইকুয়াল টু 0। হ্যাঁ, প্রথম ভেক্টরটি ডট গুণনের সাথে দ্বিতীয় দুটি ভেক্টরের ক্রস গুণন 0 হইলেই তারা সমতলীয়। এরকম পরেও পরীক্ষাতে বোর্ডে আসে। আমি আবার বলছি, তিনটি ভেক্টর মান দেওয়া থাকবে, তিনটি ভেক্টরের মান দেওয়া থাকবে, দিয়ে বলবে তারা সমতলীয় কিনা।
তো সমস্ত প্রথম ভেক্টরই ডট গুণনের সাথে দ্বিতীয় দুটা যে ভেক্টর বাকি দুটা ক্রস গুণন ক্রস গুণন করা শূন্য হয়ে গেলেই ক্যালকুলেশন করলেই তারা সমতুল্য। আজকের মতো বিদায়, কারণ ডট গুণন এবং ক্রস গুণন থেকে অনেকগুলো পড়াই দিছি। এতটুকুই যদি পারো আরও বই পুস্তক নিয়ে নিজেরা প্র্যাকটিস করো। আর যদি ভালো মনে হয়, যদি মনে হয় যে না শিক্ষার ক্ষেত্রে একটু চ্যানেলটা বাড়াই দেবো, তাহলে সাবস্ক্রাইব করে দিবা, চ্যানেলটা শেয়ার করবা বেশি বেশি করে, লোকজন দেখবে, গরিব মেহনতি বাংলার মানুষ দেখবে, স্টুডেন্টরা দেখবে, উপকৃত হবে। এই আর কি। আল্লাহ হাফেজ, আসসালাম।